হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস। এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশন পিএসসি টিচার এক্সাম প্রস্তুতির জন্য আধুনিক ভারতের ওপর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করছি। আলোচনা হবে এক্সাম ওরিয়েন্টেড, যাতে টপিকটির ওপর ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করতে পারো এবং ক্লিয়ার আইডিয়া পেতে পারো। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা ইতিহাস বিষয়ে নেট সেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারাও এই ভিডিওটি দেখতে পারো। আধুনিক ভারতের ওপর এটি প্রথম ক্লাস। এই ভিডিওতে ডিসকাস করব বাংলায় ব্রিটিশ শক্তির ক্ষমতা লাভ। বাংলায় ব্রিটিশ শক্তির ক্ষমতা লাভ বলতে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা প্রতিষ্ঠার কি বোঝায়, কারণ ব্রিটিশ শাসনের প্রাথমিক পর্বে ভারত তথা বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচ্ছত্র আধিপত্য ছিল। এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে ভারতে আসেন এবং মুঘল সম্রাট জাহাঙ্গীরের অনুমতিতে সুরাটে সর্বপ্রথম বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল। আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে কিভাবে তারা বাণিজ্য ঘাঁটি গড়ে তুলেছিল এবং কিভাবে তাদের ধীরে ধীরে ক্ষমতার উত্তরণ ঘটেছিল, সেই বিষয়টি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। যেহেতু এই ভিডিওর টপিক বাংলায় ব্রিটিশ শক্তির ক্ষমতা লাভ, তো এখানে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করেছিল, সেই সময়ে বাংলায় নবাবী শাসন চলছিল। বাংলায় সে সময়ে যিনি নবাব ছিলেন তিনি হলেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা তিনি বাংলার নবাব পদে ক্ষমতাসীন ছিলেন 1756 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। খুব স্বল্পকালীন সময়েই এই সিরাজউদ্দৌলা তিনি বাংলার নবাব পদে আসীন ছিলেন। সিরাজউদ্দৌলা তিনি ব্রিটিশদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন পলাশির যুদ্ধে। এই পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। পলাশির যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন এবং এই যুদ্ধের পরই সিরাজউদ্দৌলা তিনি নিহত হন। পলাশির যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়লাভ বাংলায় ব্রিটিশ শক্তির ক্ষমতা লাভের প্রথম পর্ব ছিল। পলাশির যুদ্ধের পর আরেকটি যুদ্ধ হয়েছিল বাংলার নবাব মীর কাসিমের সঙ্গে। মীর কাসিম তিনি বাংলার নবাব পদে আসীন ছিলেন 1760 খ্রিস্টাব্দ থেকে 1763 খ্রিস্টাব্দ এই সময়কালে। এবং মীর কাসিম তিনি ইংরেজদের যে প্রতিশ্রুতি বা চুক্তি মতো কাজ তিনি করেননি, এবং যে কারণে 1763 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর কাসিমকে সরিয়ে দিয়েছিলেন নবাব পদ থেকে, এবং মীর কাসিমকে সরিয়ে পুনরায় নবাব পদে আসীন করেছিলেন মির্জাফরকে, অর্থাৎ যিনি সিরাজউদ্দৌলার পর বাংলার নবাব হয়েছিলেন।
মির্জাফরই ছিলেন একমাত্র নবাব যিনি বাংলার দুবার নবাব পদে আসীন ছিলেন। পরবর্তীকালে 1764 খ্রিস্টাব্দে মীর কাসিম তিনি ইংরেজদের সঙ্গে একটি যুদ্ধ করেন। সেই যুদ্ধটি ইতিহাসে বক্সারের যুদ্ধ নামে পরিচিত। বক্সারের এই যুদ্ধটি হয়েছিল 1764 খ্রিস্টাব্দে 22 অক্টোবর। এই বক্সারের যুদ্ধে জয়লাভের পরই বাংলায় ব্রিটিশ শক্তির ক্ষমতা লাভ সম্ভব হয়েছিল এবং বাংলার অর্থনৈতিক তথা শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে চলে যায়। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই ক্ষমতা লাভ এর বিষয়টি আলোচনা করার পূর্বে বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠা সম্পর্কিত বিষয়টি একটু আলোচনা করব, কারণ এটি এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠা করেছিলেন মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খানের সময় ছিল 1717 খ্রিস্টাব্দ থেকে 1727 খ্রিস্টাব্দ এই সময়কালে। মুর্শিদ কুলি খান তিনি ঔরঙ্গজেবের সময়ে বাংলার দেওয়ান হিসাবে নিযুক্ত হয়েছিলেন। 1700 খ্রিস্টাব্দে তিনি বাংলার দেওয়ান হন। পরে ঔরঙ্গজেব আবার মুর্শিদ কুলি খানকে তিনি উড়িষ্যার সুবাদার হিসাবে নিয়োগ করেছিলেন। 1703 খ্রিস্টাব্দে পরবর্তীকালে ফারুকশিয়ারের সময়েতে তিনি বাংলার সুবাদার হিসাবে নিযুক্ত হন। সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে তিনি বাংলার সুবাদার হয়েছিলেন ফারুকশিয়ার কর্তৃক, মুঘল সম্রাট ফারুকশিয়ার। এবং 1717 খ্রিস্টাব্দেই মুর্শিদ কুলি খান তিনি কার্যত বাংলার নবাব বা স্বাধীন শাসক হিসাবেই নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। এইভাবেই মুর্শিদ কুলি খান কর্তৃক বাংলায় নবাবী শাসনের সূচনা হয়েছিল। মুর্শিদ কুলি খান তিনি যে সমস্ত কাজগুলি করেছিলেন, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, প্রথমত তিনি মাল জামিনী ব্যবস্থা শুরু করেছিলেন। মাল জামিনী ব্যবস্থা। দ্বিতীয়ত তিনি বাংলার যে রাজধানী তা তিনি ঢাকা থেকে মুকসুদাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন। তাহলে রাজধানী স্থানান্তর করেন কোথা থেকে? ঢাকা থেকে মুকসুদাবাদ। এবং এই মুকসুদাবাদের নামকরণ করেছিলেন মুর্শিদাবাদ তার নিজের নাম অনুসারে। এছাড়া তিনি উচ্ছেদ হওয়া জমিদারদের রক্ষা করার জন্য তিনি নানকর তাদের প্রদান করতেন। নানকর ছিল নিঃশুল্ক জমি, অর্থাৎ কোনো কর দিতে হতো না।
1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর বাংলার নবাব হয়েছিলেন সুজাউদ্দিন। মুর্শিদ কুলি খান তিনি সরফরাজ খানকে বাংলার নবাব হিসাবে নিযুক্ত করলেও সুজাউদ্দিন তিনি সরফরাজ খানকে পদচ্যুত করে বাংলার নবাব হয়েছিলেন এবং বাংলার যে সময়ে তিনি নবাব পদে আসীন ছিলেন 1727 খ্রিস্টাব্দ থেকে 1739 খ্রিস্টাব্দের মধ্যে। সুজাউদ্দিনের পর বাংলার নবাব হয়েছিলেন সরফরাজ খান। সরফরাজ খান তিনি স্বল্পকালীন সময়ই বাংলার নবাব পদে আসীন ছিলেন 1739 খ্রিস্টাব্দ থেকে 1740 খ্রিস্টাব্দ এই সময়কালে। সরফরাজ খানকে পরাজিত করে বাংলার নবাব পদে যিনি নিযুক্ত হলেন আলীবর্দী খান। আলীবর্দী খানের সময়কাল ছিল 1740 খ্রিস্টাব্দ থেকে 1756 খ্রিস্টাব্দ পর্যন্ত। আলীবর্দী খাঁর সময়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো যে বাংলায় মারাঠাদের আক্রমণ। মারাঠা সর্দার রঘুজি ভোসলে তিনি বাংলা আক্রমণ করেন। এবং শেষ পর্যন্ত আলীবর্দী খান এই রঘুজি ভোসলের সঙ্গে একটি চুক্তি করেছিলেন। সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1751 খ্রিস্টাব্দে। এই চুক্তির শর্ত অনুযায়ী আলীবর্দী খান তিনি মারাঠাদের 12 লক্ষ টাকা চৌথ প্রদান করতে স্বীকৃত হয়েছিল। আলীবর্দী খাঁ তিনি শ্রীরামপুরে দিনেমারদের কুঠি নির্মাণের অনুমতি দিয়েছিলেন। আলীবর্দী খাঁর 3 জন কন্যা ছিলেন। এই 3 জন কন্যা, প্রথম জন হলেন ঘসেটি বেগম, মধ্যম জন ছিলেন মুনিরা বেগম ও কনিষ্ঠ কন্যা ছিলেন আমিনা বেগম। আলীবর্দী খাঁর মৃত্যুর পর এই আমিনা বেগমের পুত্র সিরাজদৌল্লা তিনি বাংলার নবাব পদে আসীন হন। তাহলে আলীবর্দী খাঁর মৃত্যুর পর বাংলার নবাব হন কে? সিরাজদৌল্লা। সিরাজদৌল্লার সময়কাল ছিল 1756 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। সিরাজদৌল্লার সঙ্গেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বন্দ্ব হয় এবং সেই দ্বন্দ্বের চূড়ান্ত পরিণতি ছিল পলাশির যুদ্ধ, যে বিষয়টি আগেই আলোচনা করেছি। এখন দেখব যে এই সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বন্দ্বের কারণটা কী। এই দ্বন্দ্বের কারণ হিসাবে প্রাথমিকভাবে উল্লেখ করা যেতে পারে যে
সিরাজদৌল্লা সিংহাসনে বসার পর সিরাজ বিরোধী একটি চক্রান্ত গোষ্ঠী তৈরি হয়েছিল। সেই চক্রান্ত গোষ্ঠীর অন্যতম ছিলেন এই ঘসেটি বেগম। এছাড়া ঘসেটি বেগমের সঙ্গে আরও যারা ষড়যন্ত্রকারী ছিলেন তারা ছিলেন ষড়যন্ত্রকারীদের মধ্যে ঘসেটি বেগম, রায়দুর্লভ, জগৎ শেঠ, মির্জাফর, সিরাজ বিরোধী এই চক্রান্ত গোষ্ঠীকে ইংরেজরা মদত দিচ্ছিল। ঢাকার দেওয়ান কৃষ্ণদাস তার ঢাকার দেওয়ান রাজবল্লভ তার পুত্র কৃষ্ণদাস বহু অর্থ তছরূপ করে তিনি ইংরেজদের শিবিরে আশ্রয় নিয়েছিলেন। অথচ সিরাজদৌল্লা তিনি কৃষ্ণদাসকে ফিরিয়ে দেওয়ার জন্য ইংরেজদের বললেও তারা তাকে ফিরিয়ে দেয়নি। এছাড়া সিরাজদৌল্লা ইংরেজ দরবারে তার যে দূত নারায়ণ দাসকে পাঠিয়েছিলেন। এই নারায়ণ দাসকে ইংরেজদের কাছে তার দূত হিসেবে পাঠালেও ইংরেজরা এই নারায়ণ দাসকে অপমান করেন এবং নবাবের দূতকে অপমান মানে নবাবকে অপমান করা, এবং সে কারণে সিরাজদৌল্লা তিনি ইংরেজদের প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন। এছাড়া ইংরেজরা তারা নবাবের অনুমতি না নিয়ে দুর্গ নির্মাণ করতে শুরু করেছিল এবং এই দুর্গ নির্মাণের কাজটি বন্ধ করার জন্য তিনি তাদের বললেও সিরাজদৌল্লার কথা তারা মান্যতা দেননি এবং সিরাজদৌল্লার কথা অগ্রাহ্য করেই তারা দুর্গ নির্মাণের কাজকে চালিয়ে গিয়েছিল। এছাড়া সিরাজদৌল্লা যখন তিনি নবাব পদে আসীন হয়েছিলেন সেই সময়ে ইংরেজরা তাকে কোনো প্রকার উপঢৌকন পাঠায়নি। উপঢৌকন না পাঠিয়ে কার্যত নবাবকে তারা অসম্মানিত করেছিলেন। এই বিষয়টি সিরাজদৌল্লা খুব ভালো সুনজরে দেখেননি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই ঔদ্ধত্য বা তার যে আদেশগুলোকে অগ্রাহ্য করার জন্য সিরাজদৌল্লা তিনি ইংরেজদেরকে উচিত শিক্ষা দিতে কলকাতা আক্রমণ করেছিলেন। সতেরোশো 56 খ্রিস্টাব্দে 20 জুন 1757 খ্রিস্টাব্দে 20 জুন কলকাতা আক্রমণ করে সিরাজদৌল্লা কলকাতার শাসক হিসাবে তিনি মানিক চাঁদকে নিয়োগ করেছিলেন। সিরাজদৌল্লা কলকাতা আক্রমণ করে কলকাতা দখল করেছিলেন, কিন্তু কলকাতা এই দখলকে কেন্দ্র করে ইংরেজদের সঙ্গে সিরাজের দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে। কলকাতা দখল করে সিরাজদৌল্লা তিনি কলকাতার নামকরণ করেন আলীনগর। আলীবর্দীর নাম অনুসারে তিনি কলকাতার নামকরণ করেছিলেন আলীনগর। কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হস্তচ্যুত হওয়ার পর মাদ্রাজের গভর্নর তিনি কলকাতা পুনরুদ্ধারের জন্য দুজনকে কলকাতায় পাঠিয়েছিলেন। একজন হলেন রবার্ট ক্লাইভ, অপরজন হলেন অ্যাডমিরাল ওয়াটসন। রবার্ট ক্লাইভ এবং অ্যাডমিরাল ওয়াটসন তারা কলকাতা পুনরুদ্ধার করেছিল 1757 খ্রিস্টাব্দে
2 জানুয়ারি। এবং সিরাজদৌল্লা দ্বিতীয়বার কলকাতা দখল করার চেষ্টা করলেও কার্যত তিনি ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একটি চুক্তি হয়েছিল, যে চুক্তিটি হলো আলীনগরের সন্ধি। এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি। এই আলীনগরের সন্ধি বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাধান্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটি দিকচিহ্ন ছিল। কার্যত বাংলার নবাবকে ব্রিটিশদের কাছে পদানত স্বীকার করতে হয়েছিল। এই আলীনগর চুক্তির দ্বারা ইংরেজরা বাংলায় বিনা শুল্কে বাণিজ্য, দুর্গ নির্মাণ ও নিজ নামাঙ্কিত মুদ্রা প্রচলনের অধিকার পেয়েছিল। তবে আলীনগরের সন্ধি স্বাক্ষর হলেও কার্যত নবাবের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুসম্পর্ক তৈরি হয়নি। কার্যত বাংলায় নবাবী শাসনকে হাতের পুতুলে পরিণত করে সমস্ত ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করার চেষ্টা করছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং এমতো অবস্থায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 খ্রিস্টাব্দে 23 মার্চ ফরাসিদের ঘাঁটি চন্দ্রনগর দখল করলে কার্যত সিরাজদৌল্লার কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। কারণ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কোনো সময়ে নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন এবং সেই কারণেই নবাব কার্যত যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সেই সময় নবাবের দরবারি সিরাজ বিরোধী চক্রান্ত গোষ্ঠী তৈরি হয়েছিল, যাদের নাম পূর্বেই বলেছি, এবং তারা সিরাজকে কার্যত সহযোগিতা করতে সম্মত ছিল না এবং তাদের বিশ্বাসঘাতকতার কারণেই শেষে দেখা যাবে যে সিরাজদৌল্লা তিনি পরাজিত হয়েছিলেন। যাই হোক, পূর্ব থেকেই যে দ্বন্দ্ব উভয়ের মধ্যে তৈরি হয়েছিল এবং তার বহিঃপ্রকাশ ঘটেছিল পলাশীর প্রান্তরে, এবং যে যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধটি হলো পলাশীর যুদ্ধ। এই পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে 23 জুন। এই পলাশীর যুদ্ধে ইংরেজদের সৈন্য ছিল মোট 3000। সেখানে সিরাজদৌল্লার বাহিনী ছিল 18,000 অশ্বারোহী এবং 50,000-এর মতো পদাতিক। তা সত্ত্বেও সিরাজদৌল্লা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পরাজিত হয়েছিল এবং সিরাজদৌল্লার এই পরাজয়ের প্রধান কারণ ছিল যে তার যে বিশ্বস্ত সেনাপতি ছিলেন মির্জাফর, তিনি সিরাজদৌল্লার প্রতি বিশ্বাসঘাতকতা করেন। এবং মির্জাফরের এই বিশ্বাসঘাতকতার কারণেই পলাশীর যুদ্ধে সিরাজদৌল্লার চূড়ান্তভাবে তিনি পরাজিত হন। পলাশীর যুদ্ধে দুজন বিশ্বস্ত সেনাপতি ছিলেন সিরাজের পক্ষে, তারা হলেন মীর মদন এবং মোহনলাল। এই মীর মদন এবং মোহনলাল এই দুজন সেনাপতি তারা পলাশীর যুদ্ধে প্রাণপণ লড়াই করেছিলেন সিরাজের পক্ষে, কিন্তু শেষ পর্যন্ত ইংরেজ বাহিনীর হাতে এরা চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন। 1757 খ্রিস্টাব্দে এই পলাশীর যুদ্ধে ভারতে কার্যত যে স্বাধীন নবাবী শাসন তার অবসান ঘটেছিল। এরপরে বাংলার যে সমস্ত নবাবরা নিযুক্ত হয়েছিলেন তারা কার্যত ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের পুতুলে পরিণত হয়েছিলেন। পলাশীর যুদ্ধের কি ভারতে মধ্যযুগের সমাপ্তি এবং আধুনিক যুগের সূচনা, এই কথাটি বলেছেন যদুনাথ সরকার। অর্থাৎ পলাশীর যুদ্ধই ছিল ভারত ইতিহাসের একটি দিকচিহ্ন। সেটি যদুনাথ সরকার তিনি বলেছেন যে পলাশীর যুদ্ধের পরই ভারতে মধ্যযুগের সমাপ্তি ঘটে এবং আধুনিক যুগের সূচনা হয়েছিল।
অপরদিকে নবীনচন্দ্র সেন তিনি বলেছেন যে পলাশী যুদ্ধের পরই ভারতে স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল। এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে এই দুটি গুরুত্বপূর্ণ, তাই তোমাদের জানিয়ে রাখলাম যে পলাশীর যুদ্ধ সম্পর্কে দুজনের অভিমত। পলাশীর যুদ্ধে সিরাজদৌল্লার পরাজিত হবার পর বাংলার যিনি নবাব হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি হলেন মির্জাফর। মির্জাফর তিনি 1757 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার নবাব পদে আসীন ছিলেন। মির্জাফর কিন্তু বেশি দিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে কাজ করতে চাইছিলেন না, কারণ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে থাকতে তার দম বন্ধ হয়ে আসছিল, যে কারণে তিনি ওলন্দাজদের সাথে গোপনে চুক্তি করছিলেন এবং ওলন্দাজদের সাহায্য নিয়েই কার্যত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণকে তিনি ভেঙে ফেলতে চাইছিলেন। কিন্তু ইতিমধ্যেই 1759 খ্রিস্টাব্দে বিদারার যুদ্ধে ওলন্দাজরা বা ডাচরা চূড়ান্তভাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পরাজিত হয়েছিল এবং এই বিদারার যুদ্ধে ডাচদের পরাজয় হবার কারণে মির্জাফর আর ইংরেজদের প্রতিহত করার ক্ষেত্রে তার আর কোনো ক্ষমতা ছিল না। অপরদিকে ডাচদের সঙ্গে তার যে বন্ধুত্ব স্থাপনের জন্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1760 খ্রিস্টাব্দে মির্জাফরকে অপসারণ করেছিলেন। 1760 খ্রিস্টাব্দে মির্জাফরকে অপসারণ করে তার যে জামাই মীর কাসিমকে সিংহাসনে বসান, এই ঘটনাটি 1760 খ্রিস্টাব্দের বিপ্লব নামে পরিচিত। কারণ এখানে কোনো প্রকার রক্তপাত না ঘটি কার্যত বাংলার নবাব পরিবর্তন হয়েছিল, যে কারণে মির্জাফরের নবাবী পদ হারিয়ে মীর কাসিমের নবাব পদ গ্রহণকে 1760-এর বিপ্লব বলা হয়। তাহলে মির্জাফরের পর বাংলার সিংহাসনে যিনি বসলেন তিনি হলেন মীর কাসিম। মীর কাসিমের সময়কাল ছিল 1760 খ্রিস্টাব্দ থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত। মীর কাসিম তিনি ইংরেজদের মদতপুষ্ট হয়ে বাংলার নবাব পদে আসীন হলেও কার্যত তিনি বাংলার একজন স্বাধীন নবাব হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছিলেন এবং যে কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণ থেকে নিজেকে দূরে সরানোর জন্য তিনি সর্বপ্রথম যেটি করলেন যে তিনি মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করেন। এছাড়া তিনি তার যে সৈন্যবাহিনীকে শক্তিশালী করার বা সংগঠিত করার উদ্যোগ নিয়েছিলেন। এবং এই সৈন্যবাহিনী সংগঠনের কাজে তিনি ফরাসি সেনাপতিদের নিয়োগ করেছিলেন, যেমন মার্কার, সমরু। এছাড়া তার বাহিনীতে একজন আর্মেনীয় সেনাপতি ছিলেন, তিনি হলেন জেন্টিল। মীর কাসিম তিনি অভ্যন্তরীণ শুল্ক তুলে দেন এবং অভ্যন্তরীণ শুল্ক তুলে দেওয়ার কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মীর কাসিমের মনোমালিন্য শুরু হয় এবং কার্যত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিনি
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর কাসিমকে নবাব পদ থেকে সরিয়ে দিতে সচেষ্ট হন এবং যে কারণে মীর কাসিমের সঙ্গে 6টি ছোট ছোট যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে মীর কাসিম পরাজিত হন। পরাজিত হবার পর মীর কাসিমকে নবাব পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং যে যুদ্ধগুলি হয়েছিল যেমন গিরিয়া, কাটুয়া, উদয়নালা প্রভৃতি। আসলে বাংলায় যে দস্তক ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করেছিল মুঘল সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে 1717 খ্রিস্টাব্দে, যেটিকে আমরা ফারুকশিয়ারের ফরমান বলে জানি, এই ফারুকশিয়ারের ফরমানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায়, দস্তক লাভ করেছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই দস্তকের অপব্যবহার করত। কোম্পানি তার কর্মচারীদেরকেও বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র দিত। এইভাবে দস্তকের অপব্যবহার করত। দস্তকের এই অপব্যবহার সিরাজদৌল্লা তা রোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তা তিনি পারেননি। অপরদিকে মীর কাসিমও তিনি এই বিষয়টিকে নিয়ে যথেষ্ট ভেবেছিলেন এবং দস্তকের অপব্যবহার রোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাও সম্ভব হয়নি। এবং এক্ষেত্রে দেখা যেত যে দেশীয় বণিকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো। তাই দেশীয় বণিকদের এই ক্ষতির হাত থেকে রেহাই দেওয়ার জন্য মীর কাসিম তিনি যে অন্তঃবাণিজ্যের শুল্ক, সেই শুল্ক তিনি তুলে দিয়েছিলেন এবং এই তুলে দেওয়ার কারণেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যত নবাব পদ থেকে মীর কাসিমকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেন এবং 1763 খ্রিস্টাব্দে তাকে নবাব পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং গিরিয়া, কাটোয়া, উদয়নালা এরকম বিভিন্ন খণ্ডযুদ্ধে মীর কাসিম ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়েছিলেন। মীর কাসিমকে সরিয়ে দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরকে পুনরায় নবাব পদে আসীন করেছিলেন এবং মির্জাফর দ্বিতীয়বার নবাব পদে আসীন ছিলেন 1763 খ্রিস্টাব্দ থেকে 1765 খ্রিস্টাব্দ এই সময়কালে। 1763 থেকে 65 খ্রিস্টাব্দে মির্জাফর যে সময়ে বাংলার নবাব পদে আসীন ছিলেন, সেই সময়ে এতে মীর কাসিম তিনি ইংরেজদেরকে প্রতিহত করার জন্য একটি প্রচেষ্টা চালিয়েছিলেন। এক্ষেত্রে মীর কাসিম তিনি ত্রিশক্তি জোট তৈরি করেন। এই ত্রিশক্তি জোট তিনি তৈরি করেছিলেন অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, ও মীর কাসিম নিজে। এবং এই ত্রিশক্তি জোট ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়েছিলেন বক্সারের যুদ্ধে। এই বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে 22 অক্টোবর। এই বক্সারের যুদ্ধে ত্রিশক্তি জোট
পরাজিত হবার পর কার্যত বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। বক্সার যুদ্ধের গুরুত্ব সম্পর্কে ম্যালেসন তিনি বলেছেন যে বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত ফল নির্ণয়কারী যুদ্ধ। অপরদিকে ভিনসেন্ট স্মিথ তিনি বলেছেন যে পলাশির যুদ্ধ ছিল কতগুলো কামানের লড়াই আর বক্সার ছিল চূড়ান্ত বিজয়। অর্থাৎ পলাশি যুদ্ধের পর যদি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বক্সারের যুদ্ধে হেরে যেত তাহলে কিন্তু বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠা হতে অনেকটা দেরি হতো। কিন্তু বক্সারের যুদ্ধে জয়লাভ করার পর বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাধা দেওয়ার মতো আর কোনো ক্ষমতা ছিল না। বক্সারের যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মীর কাসিম পরাজিত হবার পর বাংলার নবাব সে সময়ে ছিলেন মির্জাফর এবং 1765 খ্রিস্টাব্দে মির্জাফরের পর বাংলার নবাব পদে নিযুক্ত হলেন নজমুদ্দৌলা। এই নজমুদ্দৌলার সময়ই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা বাংলার দেওয়ানি লাভ করেছিল। এখন দেওয়ানি কি এই বিষয়টি ডিসকাস করব। বক্সারের যুদ্ধে যে ত্রিশক্তি জোট হয়েছিল এই ত্রিশক্তি জোটের সঙ্গে অর্থাৎ প্রথম দুজন শাসক অযোধ্যার সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুটি সন্ধি করেছিল। প্রথমটি হলো এলাহাবাদের প্রথম সন্ধি। সতেরোশো 65 খ্রিস্টাব্দে এই এলাহাবাদের প্রথম সন্ধি হয়েছিল অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সঙ্গে। এলাহাবাদের প্রথম সন্ধির দ্বারা সুজাউদ্দৌলা তিনি যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 50 লক্ষ টাকা দিয়েছিল। তার সাথে কারা এবং এলাহাবাদ অঞ্চল ব্রিটিশদেরকে প্রদান করেছিল। অপরদিকে আরেকটি চুক্তি হয়েছিল, সেটি হলো এলাহাবাদের দ্বিতীয় সন্ধি। এই এলাহাবাদের দ্বিতীয় সন্ধি এটিও 1765 খ্রিস্টাব্দে হয়েছিল
এলাহাবাদের দ্বিতীয় সন্ধি হয়েছিল মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে। এলাহাবাদের দ্বিতীয় সন্ধির দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল। সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে 12 আগস্ট এই দেওয়ানি লাভ করে। দেওয়ানি ছিল যে বাংলা, বিহার, উড়িষ্যায় রাজস্ব আদায় ও দেওয়ানি বিচারের ক্ষমতা লাভ। এই দেওয়ানি লাভ বাংলায় কার্যত ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতাকে প্রতিষ্ঠিত করেছিল। দেওয়ানি লাভ করার পর বাংলায় কার্যত শুরু হয়েছিল দ্বৈত শাসন। এই দ্বৈত শাসন চলেছিল 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থা কি না, দেওয়ানি লাভ করার পর বাংলার শাসন ব্যবস্থার দায়িত্ব দুজনের হাতে চলে গিয়েছিল। একটি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অপরটি হলো নবাব। যে সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বৈত শাসন লাভ করেছিল সে সময়ে বাংলার নবাব ছিলেন নজমুদ্দৌলা। এই দ্বৈত শাসন ব্যবস্থায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করেছিল দেওয়ানি ও দেওয়ানি বিচারের ক্ষমতা। অপরদিকে নবাব পেয়েছিল নিজামতি ক্ষমতা। এই দ্বৈত শাসন ব্যবস্থায় কার্যত দেখা যায় যে নবাব ছিলেন কোম্পানির হাতের পুতুল এবং নবাবকে সামনে রেখে যাবতীয় অর্থনৈতিক বা প্রশাসনিক ক্ষমতা নিয়ন্ত্রণ করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ এক কথায় নবাব পেয়েছিল ক্ষমতাহীন দায়িত্ব, অপরদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন ক্ষমতা। শাসন ব্যবস্থায় এই যে দ্বৈত রূপ, এটি দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। এই দ্বৈত শাসন ব্যবস্থার দরুন একদিকে যেমন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা বাংলার ওপর লুটপাট চালিয়েছিল, বিভিন্ন উপঢৌকন তছরূপ করেছিল, পাশাপাশি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরাও বিপুল পরিমাণের অর্থ আত্মসাৎ করেছিল এবং যার ভয়াবহ পরিণতি হিসাবে দেখা দিয়েছিল 1770 তথা 1176 বঙ্গাব্দের মন্বন্তর, যেটি 76-এর মন্বন্তর নামে পরিচিত। এই 76-এর মন্বন্তর হয়েছিল 1770 খ্রিস্টাব্দ বা বাংলায় 1176 বঙ্গাব্দ। এবং 1176 বঙ্গাব্দে হয়েছিল বলেই এটি 76-এর মন্বন্তর নামে পরিচিত ছিল। পূর্বে অনাবৃষ্টি
বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণেই যখন শস্যহানি ঘটছিল, তখন বাংলা থেকে বিপুল পরিমাণে সম্পদের লুটপাট এর জন্যই এই ৭৬ মন্বন্তর দেখা দিয়েছিল। ৭৬ এই মন্বন্তরের কাহিনী পাওয়া যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে। এছাড়া গোলাম হোসেনের সিয়ারুল মুতাক্ষরিনেও এই ৭৬ মন্বন্তরের বর্ণনা পাওয়া যায়। সিয়ারুল মুতাক্ষরিন। এই গ্রন্থটি রচনা করেন গোলাম হোসেন। এছাড়া উইলিয়াম হান্টারের অ্যানালস অফ রুরাল বেঙ্গল, অ্যানালস অফ রুরাল বেঙ্গল, উইলিয়াম হান্টারের লেখা এই গ্রন্থেও ৭৬ মন্বন্তর সম্পর্কে বিস্তৃত বিবরণ পাওয়া যায়। ৭৬ মন্বন্তরের পরই বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ক্ষমতা, সেই ক্ষমতাকে রদ করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্যই রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল এবং ১৭৭২ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস এই যে বাংলায় দ্বৈত শাসন, এই দ্বৈত শাসনের অবসান ঘটিয়েছিল। তাহলে বাংলায় এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস তিনি বাংলার গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হন এবং ১৭৭২ খ্রিস্টাব্দেই এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান তিনি করেছিলেন। বাংলায় ব্রিটিশ শক্তির ক্ষমতা লাভ টপিকটির ওপর আলোচনা এই পর্যন্ত। আশা করি এই আলোচনা তোমাদের এক্সাম প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিও চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন যাতে সবার আগে পেতে পারো।